আপনি কি কখনো খেয়াল করেছেন একটি খবর দেখার পরে হঠাৎ আপনার মুড বদলে গেছে? একটি ভিডিও দেখার পর মনে হয়েছে না, লোকটি আসলেই ঠিক বলেছে। অথবা একটি ট্রেন্ডিং ইস্যু নিয়ে আপনি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছেন যেন এখনই রাজপথে লাঠি হাতে নেমে যাবেন। এমন সিচুয়েশনে আমরা কম বেশি সকলেই পড়েছি। আপনি সকালে উঠে নিউজ চ্যানেল অন করলেন, সেখানে নিশ্চয়ই নিরপেক্ষ উপস্থাপনায় কারেন্ট ইভেন্টসমূহ দেখবেন। কিন্তু আসলেই কি তাই? মিডিয়া কি আসলেই নিরপেক্ষ? সৌভাগ্যবশত অথবা দুর্ভাগ্যবশত আমাদের দেখা প্রতিটা মিডিয়াই কোনো না কোনোভাবে বায়াসড। সৌভাগ্যবশত কেন বলছি জানেন? কিছু মানুষের জন্য এটা সৌভাগ্য, কারণ এই মিডিয়ার মাধ্যমেই তারা সোসাইটি কন্ট্রোল করে। পুরো ভিডিওটি দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। আমরা যদি আমেরিকান রাজনীতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে CNN, নিউ ইয়র্ক টাইমসের মতো মিডিয়াগুলো ডেমোক্র্যাটদের পক্ষপাতিত্ব করে। অন্যদিকে ফক্স নিউজের মতো মিডিয়াগুলো রিপাবলিকানদের পক্ষে থাকে। এমন ঘটনা ধরতে গেলে প্রতিটি দেশেই রয়েছে। রাজনৈতিক দৃষ্টিকোণে একটি দেশের সাধারণত দুইটি অংশ থাকে। প্রথম অংশে থাকে ক্ষমতাসীন দল ও বিরোধী দল, এবং দ্বিতীয় অংশ থাকে জনগণ। জনগণ নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীর হাতে দেশের শাসনভার তুলে দেয়। যদি আসলেই বিষয়টি এত সহজ হতো তাহলে বেশ ভালোই হতো। কিন্তু এখানেই আছে ছোট্ট একটি টুইস্ট, যার নাম ডিপ স্টেট। আমরা আমাদের জীবনে কখনো না কখনো এই নামটি শুনে থাকব। অনেকেই ডিপ স্টেটের কনসেপ্টকে কনস্পাইরেসি থিওরি বলে, কিন্তু আসলেই কি এটি কেবল কনস্পাইরেসি থিওরি? চলুন আবারও ফিরে যাই আমেরিকার উদাহরণে। ইতিহাসে আপনি কখনো রিপাবলিকানদের প্রার্থীকে রাষ্ট্রপতি হিসাবে দেখবেন, আবার কখনো ডেমোক্র্যাটদের। আদর্শিকভাবে এই দুইটি দল সম্পূর্ণ ভিন্ন। সেই হিসাবে রিপাবলিকানদের হাতে ক্ষমতা থাকাকালীন আমেরিকার নীতি এবং ডেমোক্র্যাটদের হাতে থাকাকালীন আমেরিকার নীতি ভিন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। কিছু কিছু নীতিতে পরিবর্তন আসলেও আমেরিকার মোটা দাগের আগ্রাসী পলিসিতে কোনো পরিবর্তন হয় না। নির্বাচনের সময় ডিপ স্টেট এবং জনগণের মাঝে এক অদৃশ্য লড়াই চলে, যদিও সাধারণ মানুষ তা বুঝতেই পারে না। এই যুদ্ধে কখনো ডিপ স্টেট বিজয়ী হয়, আবার কখনো জনগণ। তবে সার্বিকভাবে বিবেচনা করলে ডিপ স্টেট সর্বদা জিতে যায়। ডিপ স্টেটের সবথেকে বড় হাতিয়ার হলো মিডিয়া। এই মিডিয়া ব্যবহার করে তারা মানুষকে নিজেদের মতো করে ভাবতে বাধ্য করে। আপনার মনে হতে পারে, এটি কি আসলেই কাজ করে? ওয়েল, মিডিয়া মূলত তথ্যের ফ্লো নিয়ন্ত্রণ করে। যখন আপনি কোনো নিউজ জানবেন তখন এটির ওপর আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন। যদি কোনো ঘটনা ডিপ স্টেটের বিরুদ্ধে যায় তাহলে সেই ঘটনা আপনার সামনে আসতেই দেয় না। এটাকে বলে নিউজ ব্লকেট। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ঘটনা কোনো না কোনোভাবে আপনার সামনে আসছে, তাই এই পদ্ধতি অনেকটাই অকার্যকর হয়ে গিয়েছে। তবে বিকল্প হিসাবে তারা ব্যবহার করছে নিউজ ওভারলোড, অর্থাৎ কোনো একটি ঘটনার ব্যাপারে প্রচুর ফেক নিউজ আপনার সামনে উপস্থাপন করবে। এত পরিমাণ ফেক নিউজ যে আপনার কাছে মিথ্যাকেই সত্য বলে মনে হবে। এ যেন জোসেফ গোয়েবেলসের সেই বিখ্যাত উক্তি, মিথ্যাকে বড় করে বলো, সহজ করে বলো, বারবার বলতে থাকো। একসময় তারা মিথ্যাকেই সত্য বলে বিশ্বাস করবে। মিডিয়া ডাবল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও সেরা। আপনি যদি আন্তর্জাতিক নিউজ দেখেন তবে সেখানে দেখবেন যে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে তারা যেভাবে আগ্রাসীভাবে উপস্থাপন করছে, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলাকে তারা সেভাবে উপস্থাপন করছে না। এমন হাজারো কেলেঙ্কারির সাথে মিডিয়াগুলো জড়িত। তারা তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে থাকে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বর্তমান সময়ের একটি কঠিন বাস্তবতা, আর মানুষের সাইকোলজি তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়। মিডিয়াগুলো শব্দচয়ন ও ভুয়া তথ্যের মাধ্যমে আপনার সামনে একটি মায়াজাল তৈরি করেছে, আর এই মায়াজালে আমরা কম বেশি সকলেই আটকে যাই। চীন, ইরান, রাশিয়ার মতো দেশগুলো যাদের সাথে আমেরিকার শত্রুতা চলছে, সেসব দেশে আমেরিকান কিংবা পশ্চিমাপন্থী কোনো মিডিয়া চলে না, কারণ মিডিয়া আমেরিকান সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে সে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। চীন তাদের সকল মিডিয়ার উপর সেন্সরশিপ আরোপ করেছে, যাতে কেউ গণমাধ্যমের স্বাধীনতার নাম করে চীন বিরোধী কাজ করতে না পারে। যদি কোনো দেশ চায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে এবং জনগণকে পশ্চিমা অপসংস্কৃতির হাত থেকে মুক্ত রাখতে, সেক্ষেত্রে তাদের মিডিয়া ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে, কেননা এর কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে পেন ইজ মাইটিয়ার দ্যান সোয়ার্ড।